আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনে, রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্পের ক্যাম্পেইনে তার একটা বড় যোগানদার ছিলেন এলন মাস্ক। সেই এলন মাস্ক এবং এলন মাস্ক সরকারেরও অনেক কাজকর্ম করে, সরকারের সঙ্গে অনেকভাবে তার সম্পর্ক আছে। সেই এলন মাস্ককে একজন স্পেশাল এমপ্লয়ি হিসেবে ট্রাম্প নিয়োগ করেছেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে যে কথাটা আছে সেটাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি? আমি কোনো কোম্পানির থেকে পয়সা পাই, চাকরি করি, সেই কোম্পানি সম্পর্কে আমাকে তদন্ত করতে দেওয়া হলো, এটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমার প্রত্যক্ষ স্বার্থ জড়িত আছে। আমি কি সত্যি সত্যি সেই কোম্পানি সম্পর্কে সবকিছু বলবো বা বার করে আনবো? আমি তো নিজের স্বার্থের কথা ভাববো। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে তত্ত্ব, ব্যবসা বাণিজ্য চুক্তির ক্ষেত্রে যা সর্বত্র স্বীকৃত, তাকে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। উড়িয়ে দিয়ে ট্রাম্পকে তিনি এলন মাস্ককে তিনি অধিকার দিয়ে দিয়েছেন সরকারের প্রায় সমস্ত তথ্য, নাগরিকদের ব্যক্তিগত তথ্য সহ প্রায় সমস্ত তথ্যে ট্রাম্পকে, এলন মাস্কের সংস্থাকে এবং এলন মাস্ককে তিনি প্রবেশাধিকার দিয়েছেন, অ্যাক্সেস দিয়েছেন। কোর্ট কোনো ভাবে সেটা আটকানোর চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না। কারণ আমেরিকার নিম্ন আদালতে যাই হোক না কেন, আমাদের দেশের মতোই মামলাগুলো লড়তে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যাবে। এবং আমেরিকান সুপ্রিম কোর্ট যে একটা বিচিত্র জিনিস আমরা জানি, যে সেখানে কোনো জাজেদের রিটায়ারমেন্ট বলে কিছু নেই। একবার নিযুক্ত হলে জাজেরা আমৃত্যু সেই পদে থাকেন। 9 জন সুপ্রিম কোর্ট জাজের মধ্যে এখন কনজারভেটিভরা হচ্ছেন 6 জন, অর্থাৎ রিপাবলিকান দলের নিযুক্ত জাজ হচ্ছেন 6 জন, ডেমোক্র্যাটদের দ্বারা নিযুক্ত জাজ হচ্ছেন 3 জন। ফলে সেই মেজরিটির সুবাদে সুপ্রিম কোর্টও ট্রাম্প যা কিছু করবেন তার সমর্থন পাওয়ার সম্ভাবনা যথেষ্ট। ডোনাল্ড ট্রাম্প কিভাবে এটা করতে পারছেন? ট্যারিফ নিয়ে তিনি যা কিছু করছেন তা নিয়ে অনেক চর্চা ইতিমধ্যেই হচ্ছে। তার থেকে একটা জিনিস বেরিয়ে আসছে, এই যে রেসিপ্রোকাল ট্যারিফের যে ধারণা, যে একটি দেশ আমেরিকান পণ্যের উপর যে পরিমাণ আমদানি শুল্ক চাপাবে, আমেরিকা সেই পরিমাণ আমদানি শুল্ক চাপাবে, তাতে শেষ পর্যন্ত আমেরিকার লাভ হবে এটা কিন্তু নিশ্চিত নয়। বাণিজ্য সম্পর্কে অভিজ্ঞ অর্থনীতিবিদদের কথাই বলছেন যে এটা এমন একটা যুদ্ধ যার পরিণতি অনিশ্চিত। ধরা যাক আমেরিকান গাড়ির কথা, টেসলা, বিদ্যুৎ চালিত গাড়ি আছে, চালকবিহীন গাড়ি আছে। ভারতের বাজারে তা বিক্রি করা এলন মাস্কের স্বপ্ন, ভারতেও নিশ্চয়ই কিছু ক্রেতার সেই কেনার স্বপ্ন। এই গাড়ির উপর শুল্ক কমিয়ে দিলে ভারতীয়রা ঝাঁপিয়ে পড়বেন কি এই গাড়ি কেনার জন্য? আর যা দাম হবে শুল্ক কমিয়ে দেওয়ার পরেও আমরা নিশ্চিতভাবে জানি না। কিন্তু এটা করা হবে ধরে নিয়ে মাস্কের সংস্থা, টেসলা সংস্থা, তারা কিন্তু ইতিমধ্যেই ভারতে বিভিন্ন জায়গায় যেখানে তারা মনে করছে যে তাদের ভালো গাড়ি বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, যেমন পুনে, যেমন বৃহত্তর মুম্বাই, যেমন দিল্লির উপকণ্ঠে গুড়গাঁও ইত্যাদি জায়গায় তারা শোরুমের জন্য জায়গা ইত্যাদি কিনতে শুরু করেছে। ট্রাম্প নিজে আবার বলছেন টেসলা গাড়ি উৎপাদন যদি ভারতে চলে যায় সেটা খুব আনফর্চুনেট হবে। আমেরিকা যদি সারা পৃথিবীর পণ্যের জন্য নিজেদের দরজা বন্ধ করে দেয়, সব থেকে বেশি পণ্য আসে তা আমেরিকার একদম উত্তরে এবং দক্ষিণে একদম নিকটতম 2 প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকো থেকে, যাদের উপর ইতিমধ্যে রেসিপ্রোকাল ট্যারিফ চাপানো হয়েছে। তাহলে আমেরিকার আদৌ লাভ হবে কিনা কেউ জানে না। আমেরিকান ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ হবে কিনা ট্যারিফ কমিয়ে দিলেই নির্দিষ্ট কোনো প্রমাণ বা তথ্য নেই। সব থেকে মজার বিষয়, আমেরিকা শিল্প বাণিজ্য মহল যেটা বহুদিন ধরে দাবি করছে
এটা করে দেওয়া হোক, তাও কিন্তু নয়। এটা ট্রাম্পের ধারণা, ব্যবসা হিসেবে তার ধারণা। ট্রাম্প কিন্তু রিয়েল এস্টেট ব্যবসাতেই তার প্রধানত ব্যুৎপত্তি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তা কিন্তু ট্রাম্পের এরিয়া অফ স্ট্রেংথ যাকে বলা হয় তা নয়। নিজের দেশের, আমেরিকার নিজের দেশের কথা বলছি, নিজের দেশের নাগরিকদের যাবতীয় তথ্য একজন বেসরকারি ব্যক্তির হাতে তুলে দিয়ে এবং তাকে আমেরিকাতে তাকে বিশেষ ধরনের কিছু সুরক্ষা দিয়ে ডোনাল্ড ট্রাম্প এলন মাস্ককে কিন্তু স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে নিয়োগ করেছেন। স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে তিনি, আমেরিকাতে আইন আছে 1978 সালের এথিক্স ইন গভর্নমেন্ট অ্যাক্ট, এথিক্স ইন গভর্নমেন্ট অ্যাক্ট প্রণয়ন করা হয়েছিল, তৈরি করা হয়েছিল ওয়াটারগেট কেলেঙ্কারির পরে। সেটা আমি একটু ছোট্ট করে পরে বলছি। সেই এথিক্স ইন গভর্নমেন্ট অ্যাক্টের আওতা থেকে কিন্তু এলন মাস্ককে নিষ্কৃতি দেওয়া হয়েছে। ওই আইন অনুযায়ী আমেরিকার কোনো উচ্চ পদাধিকারী তারা তাদের আয়, তাদের সম্পদ, তাদের নিকটাত্মীয়দের আয়, সম্পদ ইত্যাদি ঘোষণা করতে বাধ্য। কারণ তাদের সঙ্গে সরকারের কি স্বার্থের সম্পর্ক রয়েছে, কোন রাজনৈতিক দলে কি স্বার্থের সম্পর্ক রয়েছে, আর্থিক সম্পর্ক রয়েছে প্রত্যক্ষত, সেটা জানা ওদের দেশের আইন অনুযায়ী নাগরিকদের অধিকারের মধ্যে পড়ে। এই আইনের আওতা থেকে এলন মাস্ককে মুক্তি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই আইনের প্রণয়নের ইতিহাসটা একটু খুব ছোট্ট করে বলি, মজার ইতিহাস। 1973 সালে যখন ওয়াটারগেট কেলেঙ্কারি হয়েছিল, কিছু টেপ, রেকর্ডেড কনভারসেশন প্রেসিডেন্ট নিক্সনের আমলে, সেগুলো যখন দুজন সাংবাদিকের মাধ্যমে জনসমক্ষে এসেছিল, তখন তার সত্যাসত্য নির্ধারণের জন্য স্পেশাল প্রসিকিউটরকে নিয়োগ করা হয়েছিল। আর্চিবাল্ড কক্স বলে একজন স্পেশাল প্রসিকিউটরকে নিয়োগ করা হয়েছিল। এই আর্চিবাল্ড কক্স যখন ওই খুঁড়তে প্রেসিডেন্ট নিক্সনের প্রত্যক্ষ হাত রয়েছে যেখানে তথ্য প্রমাণ লোপাটে, টেপের একটা অংশ মুছে ফেলাতে, টেপের ট্রান্সক্রিপ্ট, টেপের কপি তিনি প্রসিকিউটরদের কাছে, অর্থাৎ কিনা প্রসিকিউটিং এজেন্সি বলা যেতে পারে, সরাসরি পুলিশের যেটা ইকুইভ্যালেন্ট, তাদের হাতে দিতে যখন অস্বীকার করছিলেন, এবং ব্যাপারটা যখন ওই স্পেশাল প্রসিকিউটরের সঙ্গে প্রেসিডেন্টের বিরোধের পর্যায়ে যায়, তখন প্রেসিডেন্ট নিক্সন তাকে ছাঁটাই করার নির্দেশ দেন। স্পেশাল প্রসিকিউটরকে কে নিয়োগ করেন? ওদের সে আইন অনুযায়ী নিয়োগ করে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন, আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন তিনি তা করতে অস্বীকার করেন এবং সেই দিনই পদত্যাগ করেন। এটা একটা শনিবার ছিল, এটা স্যাটারডে নাইট ম্যাসাকার বলা হয়। তিনি পদত্যাগ করার পর তার পরবর্তী হচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। প্রেসিডেন্ট নিক্সন তাকে নির্দেশ দেন স্পেশাল প্রসিকিউটরকে ছাঁটাই করে দিতে, ফায়ার করতে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনিও করতে অস্বীকার করেন এবং তিনিও পদত্যাগ করেন। তারপর আমেরিকার মানে হায়ারার্কি অনুযায়ী, ওদের দেশের সিনিয়রিটির তালিকা অনুযায়ী, তারপরে যিনি আছেন সলিসিটর জেনারেল বর্ক বলে একজন ছিলেন, ফার্স্ট নেম প্রথম নামটা ভুলে গেছি, বর্ক। তাকে প্রেসিডেন্ট নিক্সন বলে যে তুমি ওকে ছাঁটাই করো, এবং বর্ককে গাড়ি পাঠিয়ে হোয়াইট হাউসে নিয়ে এসে অ্যাটর্নি জেনারেল বিশেষ ক্ষমতা দিয়ে বলা হয় যে তুমি স্পেশাল প্রসিকিউটরকে ছাঁটাই করো, এবং সলিসিটর জেনারেল বর্ক তা করেন। পরবর্তীকালে বর্ক তার আত্মজীবনীতে লিখেছেন, মৃত্যুর পরে প্রকাশিত আত্মজীবনীতে লিখেছেন, এর বিনিময়ে প্রেসিডেন্ট নিক্সন বলেছিলেন যে তোমাকে আমি সুপ্রিম কোর্টে জাজ করে দেবো। অনেকের কাছে এর সঙ্গে ভারতের কোনো তুলনা মাথায় আসতে পারে, যে একজন বিচার বিভাগীয় প্রধান, তাকে বলা হলো তোমাকে আমি সুপ্রিম কোর্টে জাজ করে, বিচার বিভাগীয় অফিসার একজন, তাকে বলা হলো সুপ্রিম কোর্টে জাজ করে দেবো। যাই হোক, সে বর্ক তখন কক্সকে ফায়ার করেন, এবং তারপরে অবশ্য যে যিনি আসেন স্পেশাল প্রসিকিউটর হিসেবে, সাধারণ মানুষের চাপে এবং এমনকি নিক্সনের নিজের দল রিপাবলিকান পার্টির ভিতরের চাপে তিনি কিন্তু
আগেকার লাইন অনুযায়ী তদন্ত করেন এবং একটা সময় ইমপিচমেন্ট অর্থাৎ কিনা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট মিলে ওদের যে কংগ্রেস, ওদের যে সংসদ, সেই সংসদে বিচার প্রক্রিয়া ইমপিচমেন্টের মাধ্যমে তার অপসারণ নিশ্চিত বুঝতে পেরে প্রেসিডেন্ট নিক্সন পদত্যাগ করেন। তখন এটা হতে পেরেছিল কেন? হতে পেরেছিল তার কারণ হচ্ছে রিপাবলিকান পার্টির একটা বড় অংশ, প্রেসিডেন্ট নিক্সনের পার্টির একটা বড় অংশ, তারা যাকে কনস্টিটিউশনাল ভ্যালুজ বলা হয় তার উপর ভরসা রেখে তারা মনে করেছিলেন প্রেসিডেন্ট যে কাজটা করছেন সেটা অনৈতিক। আজকে যে ট্রাম্প যা খুশি করে পার পেয়ে যাচ্ছেন তার কারণ হচ্ছে আমেরিকার সংসদের, কংগ্রেসের, বিশেষ করে সেনেটের, এটা হচ্ছে আমাদের রাজ্যসভার ইকুইভ্যালেন্ট কিন্তু অনেক বেশি ক্ষমতাশালী, সেটা সম্পূর্ণ দলগত আনুগত্যের ভিত্তিতে বিভাজিত, ঠিক আমাদের দেশের মতো। আমাদের দেশে যেমন বিজেপি সাংসদরা বা তৃণমূল কংগ্রেসের বিধায়করা কখনো নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জি কোনো কাজ নিয়ে কোনো প্রশ্ন করেন না, কোম্পানির কর্মচারীর মতো সমস্ত নির্দেশ মেনে চলেন, আমেরিকা তো এখন তাই হয়ে গিয়েছে। কিন্তু আজ থেকে 52 বছর আগে 73 সালে আমেরিকাতে তা ছিল না। এই যে সম্পূর্ণ পার্টিজান ওয়েতে, সম্পূর্ণ দলের বিভাজনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, এটা আজকের এই অবক্ষয়ের যে আমরা দেখছি তার একটা প্রধান কারণ। একটা মজার প্রাসঙ্গিক তথ্য এ প্রসঙ্গে দেই। ওই যে বর্ক বলে যার কথা বললাম, যাকে দিয়ে স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার, স্পেশাল প্রসিকিউটর কক্সকে নিক্সন ছাঁটাই করিয়েছিলেন, সেই বর্ককে, নিক্সন তো চলে গেলেন প্রেসিডেন্ট হিসেবে, সেই বর্ককে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাকে সুপ্রিম কোর্টে জাজ করা হবে, আপনাকে সুপ্রিম কোর্টে জাজ করা হবে। পরবর্তীকালে নিক্সনের পরে যখন তার দলেরই প্রেসিডেন্ট রেগান, রোনাল্ড রেগান, তিনি কিন্তু সেই বর্ককে মনোনীত করেছিলেন সুপ্রিম কোর্টের জাজ হিসেবে। কিন্তু তখন আমেরিকার সেনেট এবং সেই সেনেটের রিপাবলিকান সদস্যরা সহ বর্কের মনোনয়নে বাধা দিয়েছিলেন। বর্ক কিন্তু প্রেসিডেন্টের নমিনেশন সত্ত্বেও, ওদের দেশের প্রেসিডেন্ট বলার পরও সেনেট যদি অনুমোদন না দেয় তাহলে কেউ সুপ্রিম কোর্টে জাজ হতে পারে না, সেনেট কিন্তু তাকে আটকে দিয়েছিল। আমেরিকার পলিটিক্সের উপর যারা নজর রাখেন তারা বলেন আজকের সেনেট এটা করবে না, আজকের সেনেট এতখানি দলেরগত আনুগত্যের ভিত্তিতে বিভাজিত, এটা করবে না। এর একটা অন্য একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমেরিকার কনস্টিটিউশন, যে সংবিধান অনুযায়ী সেনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এরা কাজ করে, প্রেসিডেন্ট কাজ করেন, সেটা কিন্তু খুব সংক্ষিপ্ত মানে অনেক কিছু সেখানে বলা নেই। ধরে নেওয়া হয়েছে যে সেনেটের সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়ে আসবেন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়ে আসবেন, প্রেসিডেন্ট হিসেবে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে অন্য উচ্চ পদাধিকারী যারা হবেন, তারা সাংবিধানিক ন্যায্যতা এইগুলো অনুসরণ করে চলবেন। ডিসেন্সি, ফেয়ারনেস, ফেথ ইন গড, ট্রাস্ট ইন কনস্টিটিউশনাল ভ্যালুজ, এই সমস্ত কথাগুলো বলা হয়েছিল যে এগুলো তারা অনুসরণ করে চলবেন। আজকে অনেকেই মনে করছেন সেই জায়গা থেকে সে দেশের সংসদ, কংগ্রেস অনেকটা সরে এসেছে। ওয়াটারগেটের প্রসঙ্গে আরেকটা কথা বলার, যেটা কক্সকে যখন ফায়ার করা হলো শেষ পর্যন্ত, মানে একজন অফিসার বললে, অ্যাটর্নি জেনারেল বললেন না আমি করতে পারবো না, পদত্যাগ করছি, তার চেয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বললেন না আমিও করতে পারবো না, আমিও পদত্যাগ করছি, তারপরে অন্য একজনকে, তৃতীয় মানুষকে ধরে এনে করানো হলো। তারপরে কক্সের একটা বিবৃতি এসেছিল, সেখানে তিনি বলেছিলেন এখন সময় এসেছে যে আমেরিকা কি
আইনের দ্বারা শাসিত হবে না মানুষের দ্বারা, রুল অফ ল, রুল অফ মেন। উনি বলেছিলেন যে কংগ্রেসের এবং আমেরিকার মানুষ আগামী দিনে সে ঠিক করবে। কথাটা খুব বড় কথা, খুব তাৎপর্যপূর্ণ কথা। রুল অফ ল, রুল অফ মেন, আইনের শাসন না ব্যক্তির শাসন। কথাটা আজ শুধু আমেরিকা নয়, ভারত সহ বহু দেশেই প্রাসঙ্গিক। আইনের শাসন না ব্যক্তির শাসন। তখন আইনের শাসনের জয় হয়েছিল। আজ যা পরিস্থিতি, ব্যক্তির শাসন কিন্তু এখনো পর্যন্ত জিতে যাচ্ছে। এই ব্যক্তির শাসন, এক ব্যক্তির শাসন, সেই শাসন একজন বেসরকারি অনির্বাচিত ব্যক্তির হাতে তুলে দেওয়া, এলন মাস্কের হাতে যেভাবে তুলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার আমি চেষ্টা করবো আপনাদের ওই ছবিটা দেখাতে। পরিষ্কার, এই ছবিটাতে কি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে না যে কে কর্তা এবং কে তার কথা অনুযায়ী চলেন? যদিও বসে আছেন প্রেসিডেন্টের চেয়ারে, স্যুট টাই পরে বসে আছেন, যেভাবে তিনি তাকিয়ে রয়েছেন মাস্কের দিকে এবং মাস্ক যেভাবে পুরো জিনিসটাকে নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্টের বক্তব্যে, তাতে এটা পরিষ্কার যে আসল কর্তাকে, আসল শাসক এলন মাস্ক, তার মুখোশ হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই যে আগে দেখিয়েছিলাম আরেকবার, নাবালক একটি বাচ্চা, ছোট ছেলে, তাকে এরকম গুরুত্বপূর্ণ জায়গায়, ছেলে খেলা যেন তুই পার্কে বেড়াতে এসেছেন, প্রেসিডেন্টের অফিসকে এই জায়গায় নিয়ে যাওয়া। আরেকটি ছবি যেটাও আগে আমি দেখিয়েছি, সমস্ত ক্যামেরা তাক করা এলন মাস্কের দিকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুগ্ধ হয়ে বা সমীহের সঙ্গে শুনে যাচ্ছেন প্রেস কনফারেন্স। এই অবস্থা আমেরিকার মিডিয়া কিন্তু এখনো পর্যন্ত এ সম্পর্কে বলে যাচ্ছে, লিখে যাচ্ছে। আমাদের দেশের মিডিয়ার মতো, আমাদের দেশে অবশ্য এই ধরনের শাসন আইনের শাসন না ব্যক্তির শাসন, এটা বেশ কয়েক বছর ধরে এই প্রশ্ন নিয়ে চর্চা হচ্ছে। ওদের দেশে শুরু হয়েছে 1 মাস হল। সেখানে কিন্তু মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, যেটা বলে আমি আজকে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমেরিকাতে যেটাকে অসরকারি কিন্তু খুবই বিশ্বাসযোগ্য, খুবই মর্যাদাপূর্ণ মিডিয়া বলা হয়, সেটা হচ্ছে রেডিওর ক্ষেত্রে এনপিআর, ন্যাশনাল পাবলিক রেডিও, টেলিভিশনের ক্ষেত্রে পিবিএস, পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস। এগুলো সম্পর্কে আমি পরে কোনোদিন হয়তো একটু ডিটেলস আপনাদের বলতে পারি। আমার একটা সময় সুযোগ হয়েছিল বেশ কিছুদিন আমেরিকাতে থেকে এগুলোকে ভালো করে দেখার। এনপিআর হচ্ছে প্রায় 1100 বেশি কতগুলো রেডিও স্টেশন সারা দেশ জুড়ে, এবং পিবিএস হচ্ছে 300-র বেশি টেলিভিশন স্টেশন, যেগুলো সরকারের মুখাপেক্ষী নয়, বড় কর্পোরেট হাউসের মুখাপেক্ষী নয়, তাদের থেকে কোনো পয়সা পায় না, কোনো সাহায্য চায়ও না, পায়ও না, কোনো বড় রাজনৈতিক দল, বড় কেন, কোনো রাজনৈতিক দলেরও মুখাপেক্ষী নয়। তারা সাধারণ মানুষের, শ্রোতা এবং দর্শকদের থেকে চাঁদা নিয়ে চলে। এনপিআর এবং পিবিএস এখনো পর্যন্ত আমেরিকায় যে সংবিধানের শাসন ভেঙে পড়া, তা নিয়ে যথেষ্ট সোচ্চার, যথেষ্ট কথাবার্তা, আলাপ আলোচনা চলছে, সেখানে নানা রকম অনুষ্ঠান হচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় অংশ কিন্তু, বিশেষ করে আমাদের যেটা সরকারপন্থী মিডিয়া, এই কনজারভেটিভ পন্থী মিডিয়া, রিপাবলিকান পন্থী মিডিয়া, যারা অগ্রগণ্য হচ্ছে ফক্স নিউজ, তারা কিন্তু সরকারের লাইন অনুসরণ করতে শুরু করেছে, সরকারের লাইনের প্রতি অনুরণনে চলতে শুরু করেছে খুব প্রবলভাবে। আমেরিকার প্রেসিডেন্ট এবং এলন মাস্ক একসঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন, এটা কিন্তু অতীতে এমনকি ট্রাম্পেরও আগের জমানায় ভাবা যেত না। একজন শিল্পপতি, একজন ব্যবসায়ী, হ্যাঁ, তার উদ্ভাবনী ক্ষমতা অসাধারণ ব্যবসায়ী হিসেবে কোনো সন্দেহ নেই, কিন্তু তার হাতে দেশের শাসনভার কার্যত তুলে দেওয়া, এই জিনিসটা যে ঘটেছে, এটা সারা পৃথিবীর পক্ষে যথেষ্ট চিন্তার কথা।